আরজিকর ইস্যুতে আন্দোলন আর সেখানে স্লোগান হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি। এটা কোনো কাজের কথা হতে পারে না। কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। সেখানে আমরা জানি কারা কখন কেন এই কাশ্মীর আজাদি, এই কথাটা আজাদ কাশ্মীর, এই কথাগুলো কারা বলেছে, কোন কোন সংগঠন কেন বলেছে, এমনকি কিছু জঙ্গি সংগঠনও এই কথাগুলো বলে এসছে। তো এখন কলকাতার বুকে আরজিকর ইস্যুতে যারা আন্দোলন করছেন বা স্লোগান দিচ্ছেন, গণতান্ত্রিক রাজ্য, আপনি রাজপথে বসে স্লোগান দিতে পারছেন বলে এখানে কাশ্মীর মাঙ্গে আজাদি, এ তো দেশবিরোধী স্লোগান। এটা তো কোনো অবস্থাতে কাম্য নয়, বরদাস্ত করা যায় না। এবং আমরা আশা করব জুনিয়র ডক্টর যারা আন্দোলন করছেন তাদের তো একটা স্টেটমেন্টও দেখলাম না এই স্লোগানটাকে ক্রিটিসাইজ করে। আপনারা তো লোককে মিছিলে নামবার ডাক দিচ্ছেন, আপনাদের সমর্থনে কয়েকটা জায়গা থেকে এই মিছিল মিটিং হচ্ছে, তাহলে এই স্লোগানের দায় এবং দায়িত্ব আপনারা নিন অথবা নিন্দা করুন। কাশ্মীর মাঙ্গে আজাদি ইস্যু আরজিকর, তদন্ত করছে সিবিআই, মামলা চলছে সুপ্রিম কোর্টে, কলকাতার রাস্তায় স্লোগান কাশ্মীর মাঙ্গে আজাদি। আমরা পরিষ্কার বলছি কারা এর পেছনে আছে, আপনারা সবাই বুঝতে পারছেন। আরজিকর ইস্যু একটা জঘন্য ঘটনা, আমরা সবাই ন্যায় বিচার চাই, কিন্তু এতে মানুষের আবেগকে সামনে রেখে কারা এই জঘন্য কাজটা করছে এবং মানুষের আবেগকে বিপথে চালিত করে দিয়ে অন্য উদ্দেশ্য সাধন করার চেষ্টা করছে, এই স্লোগান থেকেই সেটা উঠে আসে। তারা দুজন আমাদের তৃণমূল ছাত্র পরিষদ তারা করেন, তাদের বয়স অনেক কম এবং তারা কোনো একটি ছবি করেছিলেন এবং সেটা এই অবস্থায় এই আইনি বিষয় রয়েছে, তদন্ত সাপেক্ষ বিষয়, স্পর্শকাতর বিষয়, এই ধরনের বিষয় তাদের করাটা ঠিক হয়নি। সেটা তারা নিজেরাও তাদের ছাত্র সংগঠনের সভাপতিকে তারা জানিয়ে দিয়েছেন এবং যেহেতু ছবিটি মুক্তি পাচ্ছে না, তো সুতরাং এবার সুপ্রিম কোর্ট কি বলল, কে কি বলল, এগুলো কোনোটাই এক্ষেত্রে আর অ্যাপ্লিকেবল নয়। রুদ্রনীল ঘোষকে আমি অনুরোধ করব একটু বার্নল লাগাতে। হ্যাঁ, উনি ফোন করেছিলেন প্রান্তিককে, রাজন্যাকে, এখন উনি কোনো একটা আশায় ফোন করেছিলেন, কোনো একটা ভরসায় ফোন করেছিলেন। এখন সেই ছেলে মেয়ে দুটি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে সৈনিক থাকতে চান, ফলে সমস্যা হয়েছে রুদ্রনীলের। ফলে রুদ্রনীল কী করবে, আর একটুখানি গায়ে একটু বার্নার লাগিয়ে নেবে আর নানা রকম মুখের অঙ্গভঙ্গি করে দু চারটে কবিতা বলবে, লোকে হাসবে, ঠিক আছে। মহালয়ার আগের দিন, পুজোর অর্থনীতি এমনিতেই প্রাকৃতিক দুর্যোগ চলছে, বৃষ্টি বাদল, এবং যারা ব্যবসায়ী, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী, যারা অনেক ক্ষেত্রে মানে সুদে ঋণ নিয়ে এই পুজোর বাজারে লগ্নি করেন, ফলে এই সময়টায় এই দু চার দিনে তাদের উপর কতখানি ক্ষতি আসতে পারে আমার মনে হয় সেটা মহামান্য আদালতে সেই দিকটাও খতিয়ে দেখা প্রয়োজন ছিল। কিন্তু তারা যেটা বলেছেন, আদালত শেষ কথা, বিষয়টা আইনে বলেছেন, হয়েছে। কিন্তু পুজোর মরশুমে, পুজোর অর্থনীতিতে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহু পরিবার বহু ব্যবসায়ের সঙ্গে জড়িত। ফলে এই সময়টা এই কটা দিন সেই পুজো অর্থনীতিকে প্রায়োরিটি দিলে বিপুল সংখ্যক লোকের পরিবারের কিন্তু সুবিধা হয়, এটা বোধহয় সবার মাথায় রাখা উচিত। উৎসবের না মানেটা কি, মানে উৎসবের না মানে কথাটা কি, কেন তারা প্রতিবাদ এবং উৎসব এই দুটোকে নিয়ে রাজনীতিটা করতে চাইছেন? প্রতিবাদ থাকবে, উই ওয়ান্ট জাস্টিস বলা হবে, সিবিআইকে বলা হবে আরজিকরের রহস্যের সমাধান করো। উৎসব মানেটা কি? পুজোর সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়গুলি, তার সঙ্গে একটা বিরাট অর্থনীতি জড়িত। সেখানে মৃৎশিল্পীদের পাড়া থেকে শুরু করে, ডেকোরেটর থেকে শুরু করে,
শিল্পীরা থেকে শুরু করে আজকাল নতুন নানা রকম থিমের কাজ হয়, কত তরুণ শিল্পী কাজ করছেন, তরুণী শিল্পী কাজ করছেন, সেখান থেকে শুরু করে আলোকসজ্জা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পূজার আচারের জিনিসপত্র, যেখানে মায়ের অঙ্গসজ্জার কুটির শিল্প, এই গোটা বিষয়টা এত কর্মসংস্থান জড়িত, তারা কোনটা বারণ করছেন? এই যে উৎসবে যাবেন না, আমি উৎসবে নেই, এই কোনটায় নেই সেটা একটু বুঝিয়ে দেবেন। আমি আজ খাবো না, উৎসবে নেই। আমি আজ রুগী দেখব না, উৎসবে নেই। আজকে আমি রুগী দেখব কিন্তু আমি ভিজিট নেব না, সমাজসেবা, উৎসবে নেই। কোনটা ওকে বাদ দিতে বলছেন? এই ভেগ কথাগুলো কে বলছে? উৎসবে নেই এর মানেটা কি? কেউ তো মানে আপনাকে কেউ নাচ গান করতে বলেনি। আবার যদি ঘুরিয়ে দেখেন যে এই উৎসবের মরশুমে বহু শিল্পী যারা গান করেন, যারা বিভিন্ন শব্দ যন্ত্র বাদ্যযন্ত্রে আছেন, তাদের কত আয় ডিপেন্ড করে। এখন শোকের পরিবেশে অনুষ্ঠান কম, সেই পরিবারগুলোই কিন্তু প্রভাব পড়ছে। কিন্তু এই যে পুজোকে কেন্দ্র করে যে উৎসবটা, আপনি কোনটাকে উৎসব বলছেন? আমরা তো আবার বলছি আপনাকে, বর্ধমানের যারা উৎসব না বলছেন, বর্ধমানের বানভাসী গ্রাম, সেখানকার কৃষকরা উঠে এসে কলকাতার একটি মণ্ডপ সজ্জা করছেন, যান দেখে আসুন, তাহলে বুঝবেন উৎসবের তাৎপর্যটা কোথায়। বলছে গ্রামের জমি জলে ডুবে আছে, কিন্তু রোজগারটা পাচ্ছি এইখানে, এই মণ্ডপ তৈরির কাছ থেকে। আপনি বলবেন উৎসবে ফিরবেন না? আপনি যান স্বনির্ভর গোষ্ঠীতে ঠাকুরনগরে, সেখানকার গ্রামের এক প্রতিবন্ধী মহিলা হাতের কাজ করছে, তাই দিয়ে কলকাতার মণ্ডপ সজ্জা হচ্ছে, ঠাকুরের অলংকার হচ্ছে। আপনি বলবেন উৎসবে ফিরছি না? কত মানুষের কাছেই অর্থনীতিটা পৌঁছচ্ছে যারা বলছেন উৎসবে ফিরছি না। আর যে ডাক্তারবাবুরা বলছেন প্রেসক্রিপশনের মতো একটু লিখে দিন না উৎসবে ফিরছি নার ক্রাইটেরিয়াটা কি, এবং সিপিএম এবং তার যারা সাঙ্গপাঙ্গ তারা মানছেন তো? উৎসবে ফিরছি না মানে কি? গণশক্তি জুতোর বিজ্ঞাপন নিচ্ছে প্রথম পাতায় বড় বড় করে লেখা, উৎসবে ফিরুন সগর্বে। উৎসবে ফিরছি না। কখন কে জুতোর বিজ্ঞাপন প্রথম পাতায় গর্বের সঙ্গে, কখন কে আমি তো যাইনি, আমি তো অমুককে জন্য গেছিলাম শপিং মলে, তমুক অমুক জায়গায়। কোনটা উৎসবের? আপনি কোনটা বারণ করবেন বলুন না? তাহলে যে ডাক্তারবাবু বলছেন যে উৎসবে ফিরবেন না, আপনার ক্রাইটেরিয়াগুলো বলে দিন, উৎসবে কোনটা ফিরবেন না। আপনি লিস্ট করে দিন, এইগুলো হচ্ছে আপনাদের আপত্তি। তারপর একটা যুক্তিতর্কে আসুন যে আপনি কোনো মানুষের কর্মসংস্থানে হাত দিচ্ছেন না দিচ্ছেন না। আপনারা লোককে উস্কাবেন যে উৎসবে ফিরবেন না, আবার আপনাদের পার্টি গণশক্তির কাগজ প্রথম পাতায় জুতোর বিজ্ঞাপন ছেপে উৎসবে ফিরুন বলে স্লোগান দেবে। এই দ্বিচারিতা চলতে পারে না। না না, ওর নাম আমি বলবো না, ও ভালো ছিল, আমার গানে গিটার বাজায়। গিটারিস্ট আমার গিটারিস্ট। আমার গিটারিস্ট খুব ভালো ছিল, শুধু একটু ভুল করে ফেলেছে, কারণ ছবিটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। শয়নে স্বপনে জাগরণে যদি কেউ আমার মুখ দেখে আমি কি করব? মিঠুন চক্রবর্তীকে যদি পুরস্কারটা না দিত, আমি তীব্র প্রতিবাদ করতাম। এত বড় একটা রাজনৈতিক প্যাকেজ যে আপনি আসুন, আপনি বিজেপির হয়ে নামুন, আপনাকে আমরা এগুলো দেব, এটা যদি না দিত, তার থেকে বড় অবিচার হতে পারতো না। তখন আমরা বলতাম উই ওয়ান্ট জাস্টিস, যে একজন অভিনেতাকে পুরস্কার দেব, সম্মান দেব, আপনি দয়া করে বিজেপির হয়ে নামুন। ফলে এটা থেকে যদি বিজেপি সরে যেত, লোকটা কি করেনি? সারদা অ্যালকেমিস্ট না হয় একটু ধামাচাপা দিতে হয়েছে, কিন্তু তারপরে রাজ্যসভার সিট ছেড়ে গিয়ে বিজেপিতে জয়েন করে এখানে এসে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করা, যা যা করার করেছেন। উনি নিঃসন্দেহে বড় শিল্পী, অভিনয় নিয়ে কোথাও কোনো সম্পর্ক প্রশ্ন নেই।
ওনার জন্য অতীতে প্রণব মুখোপাধ্যায় পদ্মশ্রীর চেষ্টা করেছিলেন। উনি ভালো অভিনেতা এবং অভিনেতা হিসেবে নিশ্চিতভাবে প্রভাব প্রতিম বলেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। কিন্তু তাকে আমরা যেটুকু শুনেছি বিজেপির ভেতর থেকেই, যে তাকে যে আমরা আরো সম্মান দেব আসুন, এটা না দিলে কথার খেলাপ হয়ে যেতে হতে পারে না। ফলে তখন আমরাও এর প্রতিবাদ করতাম। ফলে বিজেপি কথা রেখেছে, উনি এসছেন, বিজেপির হয়ে কুৎসা করেছেন, ওনাকে সম্মান দিয়েছে। ফলে গত কয়েকদিনে কয়েকটি নথি সামনে এসছে যে পোস্টমর্টেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে কয়েকজন সই করে দিয়েছেন যে আরজি করেই পোস্টমর্টেম হোক, এই 4 দফা তাদের শর্ত বা দাবি, এবং সেখানে সই রয়েছে, এবং সেখানে সইয়ের মধ্যে জুনিয়র ডক্টরদেরও সই রয়েছে। আবার এই যে দেয়াল ভাঙা নিয়ে এত বিতর্ক, সেটাও আবার দেখা যাচ্ছে যে সেটাও একটা জয়েন্ট ইন্সপেকশনের পর তাদের মিনিটস রয়েছে, এবং সেখানেও সেটা সর্বসম্মত সিদ্ধান্ত, এবং সেখানেও জুনিয়র ডক্টরদের কয়েকজনের নাম রয়েছে। আবার ইন্টারেস্টিংলি আরজি করে যে এখন একটি কমিটি তৈরি হয়েছে, সেখানে এই জুনিয়র ডক্টরদের মধ্যে 4 জনের বা 3 জনের নাম রয়েছে। এটা কি হচ্ছে? তাহলে এই নথিগুলো কি ঠিক না ঠিক নয়? জুনিয়র ডক্টরদের কাছ থেকে এর তো একটা ক্লারিফিকেশন আসা উচিত। সমস্ত রটনা, কুৎসা, বিভ্রান্তি এগুলো তো ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার যখন নথিতে দেখা যাচ্ছে যে পোস্টমর্টেমের ক্ষেত্রে যারা সই করেছে না পোস্টমর্টেম হোক এখানে, তারাই আবার আন্দোলনে রয়েছেন, তারাই আবার আরজি করের এখনকার কমিটিতে রয়েছেন, তাহলে এটা কি করে হতে পারে? এ তো সম্পূর্ণ স্ববিরোধিতা এবং দ্বিচারিতা। বলা হচ্ছিল আমরা কেউ জানতাম না, হঠাৎ দেয়াল ভেঙে দেওয়া হলো। এখন দেখা যাচ্ছে 3 দিন ধরে জয়েন্ট ইন্সপেকশনের ব্যাপার রয়েছে। 9 তারিখ আলোচনা হয়েছে, 10 এবং 11 জয়েন্ট ইন্সপেকশন হয়েছে, 12 তারিখে মিনিটস তৈরি হয়েছে, এবং মিনিটসে জুনিয়র ডাক্তারদেরও সই রয়েছে। পোস্টমর্টেমে যে জুনিয়র ডাক্তারদের সই রয়েছে তাদের মধ্যে 3-4 জন এখনকার কমিটির মধ্যে রয়েছেন, যেখানে সব আগমার্কা বিদ্রোহীরা রয়েছেন। তাহলে এই নথিগুলো যেগুলো প্রকাশ্যে এসেছে মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায়, তো এগুলোর আসল না ফেক? আর যদি আসল হয় তাহলে তো জুনিয়র ডাক্তাররা জানতেন যে আরজি করে পোস্টমর্টেম হচ্ছে এবং তাতে জুনিয়র ডক্টররাই সহমত পোষণ করেছেন। এর কি ব্যাখ্যা হবে? এটাও তো দিতে হবে মানুষের সামনে। জুনিয়র ডক্টরদের বলতে হবে এতদিন বলা হচ্ছিল কেন দেয়াল ভাঙা হলো। এখন দেখা যাচ্ছে জয়েন্ট ইন্সপেকশন, হসপিটাল কর্তৃপক্ষ, পিডব্লিউডি, জুনিয়র ডাক্তার, সিস্টার, নার্স, সব দিকের প্রতিনিধি মিলে জয়েন্ট ইন্সপেকশনের পর ভাঙার সিদ্ধান্ত হয়েছে, তাতে সই রয়েছে। তাহলে এই নথিগুলো এবার সামনে আসুক। একতরফা যে আলোচনাগুলো চলছিল, এতদিন চাপিয়ে দেওয়া হচ্ছিল, তাহলে এই নথিগুলো এবার সত্যি না মিথ্যা, অরিজিনাল আর ফলস, ফেক? যদি অরিজিনাল হয় তাহলে জুনিয়র ডাক্তাররা ওখানে পোস্টমর্টেমে হ্যাঁ বলছেন, দেয়াল ভাঙায় হ্যাঁ বলছেন, আবার এখানে এসে আন্দোলন করছেন, আবার আরজি করের কমিটিতেও আছেন। এটা কি করে হতে পারে? আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, আপনাদের যার যার লাইন তাই নিয়ে থাকুন, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু এই নথিগুলো তো সামনে এসছে, এগুলো নিয়েও তো ওদের ব্যাখ্যা চাইতে হবে। এই নথিগুলো যদি ভুল হয় তাহলে যারা রটিয়েছে, কারা রটালো, কে শুরু করলো, কোথা থেকে তৈরি হলো, আর যদি ঠিক হয় তাহলে স্ববিরোধিতা কেন জুনিয়র ডাক্তারদের মধ্যে? ফলে এই নথিগুলি সম্পর্কে যাদের নাম আছে, অন্য কেউ এসে প্রেস কনফারেন্স করে গেলেন হবে না। ওই নথিতে যাদের নাম আছে, যারা পোস্টমর্টেমের ওখানেও সই করেছেন, আবার আরজি কর কমিটিতেও রয়েছেন, যারা দেয়াল ভাঙার মিনিটসে সই করেছেন, তারা মিডিয়ার সামনে এসে বলুন তারা এই কাগজটা সত্যি কিনা, সত্যি হয়ে থাকলে তারা ওখানে সই করেছেন, সম্মতি দিয়েছেন কেন? আর যদি সম্মতি দিয়ে থাকেন তাহলে এখন
এত বড় প্রতিবাদে তারা কেন মুখ চুপে বসে আছেন? তাহলে আপনারা বলুন যে আপনারা জানতেন, আপনারা এই ডিসিশনের পার্ট অ্যান্ড পার্সেল। জুনিয়র ডক্টররা, চিকিৎসকরা নিশ্চিতভাবে আপনারা যা যা প্রতিবাদ আছে করুন, কিন্তু এমন ফরম্যাটে করুন যাতে কর্মবিরতির পথটায় যাবেন না। কারণ গরিব মানুষ, সাধারণ মানুষ সরকারি হাসপাতালে যান, হয়রান হচ্ছেন, মৃত্যুর খবর এসেছে। এটা দয়া করে আপনারা কর্মবিরতির পথে যাবেন না। মানুষকে প্রাইভেট সেক্টরে ঠেলে দেওয়া হচ্ছে। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা খানিকটা রিলিফ পাচ্ছে, বাকিরা তো সেই রিলিফ পাবে না। ফলে এই যে প্রাইভেট সেক্টরে ঠেলে দেয়া, ফলে এইভাবে কর্মবিরতিতে দয়া করে আপনারা যাবেন না। আপনাদের যে মূল ন্যায় বিচারের যে দাবি, যে বক্তব্য, তার সঙ্গে তো আমরাও একইভাবে সম্পৃক্ত এবং সহমত। তো ফলে কোর্টে যখন মামলা চলছে, তদন্ত যখন সিবিআই করছে, আপনাদের যা যা অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগ, আপনারা সিবিআইয়ের কাছে যান, সিবিআইকে দিন, কিন্তু দয়া করে কর্মবিরতির পথে যাবেন না। সরকারি হাসপাতালের পরিষেবাটা পুরোপুরি চালু রাখুন। আমরা সবাই মিলে অনুরোধ করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন, সুপ্রিম কোর্ট বারবার বলছে। দেখুন, আন্দোলন, প্রতিবাদ, দাবি এটা থাকছে, থাকবে, কিন্তু কাজ বন্ধ কেন? কিসের জন্য? গরিব মানুষ সরকারি হাসপাতালে আছে, কি করছেন আপনারা? আপনারা বাধ্য করছেন মানুষকে প্রাইভেট সেক্টরে ঠেলে দিতে। সরকারি হাসপাতালে মানুষ আসে, গরিব মানুষ। ফলে আপনারা দয়া করে আপনারা যে কোনো ফরম্যাটে আন্দোলন করুন, কিন্তু কর্মবিরতিটা সরকারি হাসপাতালে করবেন না। সাধারণ মানুষ, গরিব মানুষ, যাদের ভরসা সরকারি হাসপাতাল, তারা খুব ভয়ঙ্করভাবে তারা বিপন্ন অবস্থায় পড়ে যান। ফলে দয়া করে আপনারা জুনিয়র ডক্টররা, আপনাদের প্রতিবাদ থাকুক, আপনাদের দাবি থাকুক, সিবিআইকে বলুন আপনাদের যা দাবি, যা বক্তব্য, যা অভিযোগ, কিন্তু দয়া করে আপনারা কর্মবিরতির পথে আর যাবেন না। দেখুন, পরিস্থিতিটাকে না স্বাভাবিক করতে হবে। যে জায়গাটা চলে গেছে, জুনিয়র ডক্টররা এবং মানে চিকিৎসক শিবির, জুনিয়র ডাক্তাররা এবং রোগী বা রোগীর পরিবার, এরা একে অপরের পরিপূরক, এবং এটা একটা বিশ্বাসের সম্পর্ক, বেঁচে থাকার লড়াইয়ের সম্পর্ক। এই বিশ্বাসের জায়গাটা যদি চিড় খেয়ে যায়, তাহলেই এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতিগুলো তৈরি হয়, যেটা যুগে যুগে মাঝে মধ্যে এ ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে এসছে। আমরা কোনো অবস্থাতেই ডাক্তারদের উপর কোনো আঘাত, বিক্ষোভ, ডাক্তারদের লাঞ্ছনা আমরা তীব্র নিন্দা করি। মানুষ যেন এগুলো না করেন। ফলে কিন্তু আবার এইটার উপর দাঁড়িয়ে সামগ্রিকতাকে বিচার করা যায় না। আপনারা বলুন যে বিভিন্ন ঘটনায়, বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ তো নতুন নয়। সাংবাদিক নিগ্রহ হয়নি, এটা আমাদের প্রফেশনাল হ্যাজার্ড। তার জন্য কাগজ আর চ্যানেল বন্ধ হয়েছে, এরকম একদিন ঘটনা ঘটেছে?